দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। এবারের কুরবানির ঈদে ছাগল কাণ্ডে আলোচিত সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মতিউর ছাড়াও তার স্ত্রী লায়লা কানি, ছেলে তৌফিকুর রহমানও বিদেশে যেতে পারবেন না। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক দুপুরে এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে রবিবার মতিউরের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। ওই কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে। বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। হৃদযন্ত্রের পেসমেকার লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিকেলে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় স্থায়ী পেসমেকার। এরপর সিসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয় তাঁকে। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ নানান জটিল রোগে ভুগছেন। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে আলোচনার শীর্ষে রাসেলস ভাইপার, চন্দ্রবোড়া নামেও পরিচিত এই সাপ, যার কামড়ে কয়েকজনের মৃত্যুর পর ছড়িয়ে পড়ে আতঙ্ক ও নানা গুজব। বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে মৃত্যু অনিবার্য নয়, আর সব সাপই বিষধর নয়। গায়ের চামড়া মাটি রঙের, তাতে কালো ছোপ। এই সাপটির নাম রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোড়া নামেও পরিচিত। গত কয়েকদিন ধরে সারা দেশে তুমুল আলোচনা চলছে এই সরীসৃপ নিয়ে। ফলে এটি অনেকের কাছেই এখন আতঙ্কের নাম। কেউ কেউ বলছেন রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর সাপ। কেউ আবার বলছেন এর অ্যান্টিভেনম বা প্রতিষেধক নেই। কেউ এর দংশনের শিকার হলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রাণীবিদদের মতে চন্দ্রবোড়া নিয়ে ছড়ানো এসব তথ্যের বেশিরভাগই সঠিক নয়। অনেকেই ভুল তথ্য দিচ্ছেন যে রাসেল ভাইপার ধেয়ে আসে, রাসেল ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে। আসলে কোনো সাপই কখনো কাউকে তেড়ে এসে কামড় দেয় না। সাপ যখন কর্নার হয়ে যায়, সে যখন নিজে জীবনের হুমকির সম্মুখীন হয়, তখনই সে কেবলমাত্র সবল দেয় বা কামড় দেয়। রাসেল ভাইপারের ক্ষেত্রেও তাই। এবং রাসেল ভাইপারের যে রং, গায়ের রং মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে, যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয়। যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস ফোঁস শব্দ করে। তো এইটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ফোঁস শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে। তার মতে মূলত দেশের বরেন্দ্র অঞ্চলের সাপ এটি। ১ দশক আগে ১৭টি জেলায় এটি দেখা যেত। তবে সম্প্রতি দেশের আরও অন্তত ১০ জেলায় রাসেলস ভাইপারের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে, এক হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে, এই পদ্মা নদী, শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে। কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং একই সাথে কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রের সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে, কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। এই প্রাণীবিদ জানান, সাপ মেরে ফেলা আইনত দণ্ডনীয়। রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ নিধন করলে প্রকৃতিতে ভারসাম্য নষ্ট হবে। তার প্রধান খাবার হচ্ছে ইঁদুর, তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায়। ইঁদুর খেয়ে, অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে ফসলেরও যেরকম উপকার করে। এছাড়া রাসেল ভাইপারের বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়, যার ফলে রাসেল ভাইপার যদি প্রকৃতি থেকে আবার হারিয়ে যায় তাহলে আবার প্রকৃতিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হবে। সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে, তাহলে রাসেল ভাইপার কামড় দিলেও সে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ২০২৩ সালে ৪ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছিলেন। মাহমুদ শাওন,
দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় অপুষ্টিতে 2 শিশু প্রাণ হারিয়েছে। উত্তর গাজার এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত অপুষ্টি ও ক্ষুধায় প্রাণ গেল 31 জনের। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গত 24 ঘন্টাতে ইসরায়েলি হামলায় আরও 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল জাভরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন। এবারে খেলার খবর জানাচ্ছি। বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এখনও কাগজে কলমে টিকে রয়েছে টাইগারদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। তবে তার আগে রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে নির্ধারণ হয়ে যেতে পারে শান্ত বাহিনীর ভাগ্য। সোমবার রাত 8:30টায় হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আগের 2 ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত। তবে নিশ্চিত হতে পারছে না আফগান বাধায়। অস্ট্রেলিয়াকে হারানো আফগানরা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ঢুকে যাবে সেমিফাইনালের সমীকরণে। তাই শেষ ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল। আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া আছে খাদের কিনারায়। শেষ ম্যাচে তাই ভারতকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যাই হোক, পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকেই। কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশও শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে পারে, তবে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা। কিন্তু সেখানেই অজিদের শেষ 4 নিশ্চিত হবে না। তাদেরও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে। অর্থাৎ নিজেদের সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশ আর আফগানিস্তান চোখ রাখবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, আর অস্ট্রেলিয়ার চাওয়া থাকবে বাংলাদেশের আফগান বধের। এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয়ের একদিন পরই আবার বড় মিশনে নামতে হচ্ছে আফগানদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।